ক্রিটিক প্রতিনিধি গুপ্ত, ঋত্বিক চক্রবর্তীর মতো ওভার দি ইয়ার্স কি পরিবর্তন দেখবে? কঠিন কঠিন ইজ গুড, কারণ অন্যরকম প্রশ্ন, আমরা তো অনেক ইন্টারনেটে বসছি, ভালো লাগছে এটা অন্যরকম প্রশ্ন আসছে। ডিরেক্টর ইজ নট সাপোজ টু ওয়ারি অ্যাবাউট দ্য অ্যাক্টিং পার্ট অফ ইট। ডিরেক্টর বড়জোর বলতে ডিরেক্টরের কাজ নয় কিন্তু অ্যাক্টিং দেখানো বা অ্যাক্টিং শেখানো। একবার রাজ আমাকে বলেওছিল যে তোমাকে নিয়ে আমি করব, তবে আপাতত অপুদার সাথে করতে বেশি পছন্দ করে এগুলো। সারা বেঙ্গলে দেব ঘুরে ঘুরে করছে আর আমি এখানে একটা বেসিক সং লঞ্চ করতে পারছি না। কিন্তু প্রতিটা ছবির প্রমোশনে আমারই ছবি আমি সব জায়গায় বলতে থাকবো দারুণ দারুণ দারুণ। সেই প্রমোশন কতটা অর্থ রাখে তা আমি জানি না। কর্পোরেট বুকিং নিয়ে তোমরা কথা বলেছো আমি দেখলাম, তো তোমাদের কখনো মনে হয় যে দরকার নেই, বাকিরাও কেউ কথা বলছে না, আমরাও কথা বলবো? ও তো জানি পাল্টি খেয়ে গেছে দিনে, এই মুহূর্ত থেকে বলছি আমি। I want to see less of him so that I can see more of him. এই লাইনটা লিখলাম, এটা এক্ষুনি ভাবলাম। হ্যালো প্রতিমদা, হ্যালো ঋত্বিকদা, তোমাদের ছবি রান্নাবাটি আসছে, রান্নাবাটি নিয়ে কথা বলবো। তবে সেই ছবিটার ব্যাপারে আসবার আগে, তোমার মুক্তি পেয়েছে চালচিত্র এবং তোমার মুক্তি পেয়েছে মৃগয়া। মৃগয়ার জন্য তুমি প্রচন্ড ভালোবাসা পেয়েছো। যে ধরনের ছবি আমরা নর্মালি তোমাকে করতে দেখতে পাই তার বাইরে একটা ছবি ছিল, অন্য ধরনের অভিনয় ছিল, এবং সেটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজের পরে প্রচন্ড অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। তোমার কাছে প্রশ্ন যে সেটা এই ধরনের ছবি করবার প্রতি তোমার যে আরো আকর্ষণ, সেটাকে বাড়িয়ে তুললো কিনা, অডিয়েন্সের এই ভালোবাসাটা আরো তোমাকে মানে কনফিডেন্স দিচ্ছে কিনা, এবং এই যে খাদানের সঙ্গে তার সঙ্গে সঙ্গে সন্তান ছিল এবং সেই দুটো ছবির মধ্যেই লড়াই ছিল, সকলে এক প্রকার ধরে নিয়েছিল, খুব লিমিটেড শোজ পেয়েছিল চালচিত্র, তারপরও সম্পূর্ণ ওয়ারতমতে ছবিটা গিয়ার আপ করলো বক্স অফিসে, এবং সেই জিনিসটা বাংলা সিনেমাতে কিন্তু খুব বেশি এই সময় দেখতে পাওয়া যায় না, যে ভালো ছবি হঠাৎ করে ওয়ারতমত গেইন করে আগে থেকে কোনো সে অর্থে যে বড় প্রমোশন সেরকম নয়। সেটা কতটা কনফিডেন্স মেকার হিসেবে যে হ্যাঁ এখনো ভালো ছবি বানালে দর্শক আসবে? না, ওটা তো একটা কনফিডেন্ট, ওটা বাংলা ছবিতে বেশি আছে ইনফ্যাক্ট, কারণ আমার চিরকালই আমি দেখেছি মাছের ঝোলেও ক্ষেত্রেও ওপেনিং যে সাংঘাতিক নয়, মানে শনিবার সন্ধ্যে থেকে একটা আঁচ পাওয়া যায় যে লোকেদের ভাল লাগছে। ফ্রাইডেতে সব মানে খুব লোকে ঢুকেছিল একমাত্র শান্তিলালের সময়, ওটা 15th অগস্ট ছিল, ফার্স্ট ডে অনেক জায়গায় হাউসফুল গেছিল, তারপরে ছবিটা একটু ড্রপ করে। কিন্তু অন্য ক্ষেত্রে আমার ছবিগুলো ইউজুয়ালি পরে একটু পিক আপ নেয়, তখন একটু স্প্রেড করে যে ছবিটা খুব ভালো দেখা উচিত। তো ওইটা একটা কনফিডেন্স ছিল যে চালচিত্রটা জমেছে। এবার অবভিয়াসলি যে যখন তুমি একটা 10 দিন বাকি রিলিজের অন্য ছবির প্রমোশন দেখে তোমার একটা টেনশন হয় যে বাবা যা করছে, সারা বেঙ্গলে দেব ঘুরে ঘুরে করছে আর আমি এখানে একটা বেসিক সং লঞ্চ করতে পারছি না। তো সেইটা একটা হাসানদার একটা কোয়েট কনফিডেন্স আছে, তুমি দেখো না তোমার ছবি ভালো ঠিক বেরিয়ে গেছে, মানে ওটা মানে খুব অনেকদার ছবিটাও পুজোয় যেটা হলো, এটা মানে দুবারই হাসানদা কিন্তু কমন, তো কোথাও একটা স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করেছে। মানে হাসানদাকে সবাই বলেছিল যে পুজো এটা এনো না, আমার সময় বলেছিল ক্রিসমাসে এদের সাথে এসো না, 2 সপ্তাহ পরে এসো, কিন্তু ইট ওয়ার্কড, সেটাই বড় কথা। হ্যাঁ অবশ্যই, মানে মানুষের এত ভালোবাসা এটার পরে আমি পেয়েছি, আমারও করতে খুব ভালো লাগে। তোমার সঙ্গেও আগে আমার কথা হয়েছে যে আমার করতে খুবই ভালো লাগে। তবে এইটা একা একা ভালো লাগার ব্যাপার নয়, এটা সিনেমা সবসময় টিম ওয়ার্ক, কিন্তু এই ধরনের ছবি করার জন্য ডিরেক্টর খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সব ছবির জন্যই। কিন্তু এই অনেক ছবিতেই আমি মানে সিরিয়াস ছবির জন্য বরং আমি বিশ্বাসযোগ্য ডিরেক্টর আমি যাদেরকে চিনি তাদের সেই সংখ্যাটা অনেকটা। কিন্তু এই ধরনের ছবি করার জন্য আমি যেহেতু খুব একটা কাজও এইভাবে এরকম করি না, ফলে আমি যেমন শুধু অভিরূপকেই চিনি অ্যাকচুয়ালি। অভিরূপের সাথে করে আমি দেখেছি যে, কেননা সমস্ত ব্যাপারই আমাদের তো প্রত্যেকেরই কিছু না কিছু খামতিও থাকে, এবার খামতিকে ঢাকতেও হয়। একা একা না ডেকে যদি ডিরেক্টর ওখানে হেল্প করে, কারণ তাহলে ব্যাপারটা জমে। তো সেটা আমার অভিরূপের সঙ্গে গিয়ে মনে হয়েছে যে যেখানটা আমি মানে ওর যা চাই ও খুঁজছেও, কিন্তু যেটা আমি হয়তো করে উঠতে পারবো না, সেইটাকে ও যেটা দিয়ে রিপ্লেস করছে, সেটাতে মনে হচ্ছে না যে আমি আসলে কিছু, এটা আমার মানে এটা সেকেন্ড অপশন ছিল, মনে হচ্ছে এটাই ফার্স্ট অপশন। তো সেইটার জন্য ডিরেক্টরকে চাই। তো ফলে তুমি বললে চেনো না কাউকে অভিরূপদা ছাড়া, কিন্তু রাজদাকে তো চেনো। হ্যাঁ, রাজকে অবশ্যই চিনি, এবং রাজকে নিয়ে আমার একবার রাজ আমাকে বলেওছিল যে তোমাকে নিয়ে আমি করব, এবং যে কোনো দিন করতেও পারে, তবে আপাতত অপুদার সাথে করতে বেশি পছন্দ করে এগুলো। আচ্ছা, ছবিটাই যে ক্রিসমাস নিয়ে কথা হচ্ছিল, তুমি তো সেখানেও সামনে বড় বড় কম্পিটিটর ছিল, এবারও ক্রিসমাসে বড় কম্পিটিটর রয়েছে। রান্নাবাটি নিয়ে তোমরা ক্রিসমাসের সময় এলে না কেন? সেই সময় তো একটা ফ্যামিলি অডিয়েন্স থাকে, তুমি ভালো মতো জানো, হলমুখী হয়, তোমার ছবিটা সেই জোনের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এটা মানে ইন কনসালটেশন উইথ দ্য ডিস্ট্রিবিউটর, এটা পিভিআর আইনক্স ডিস্ট্রিবিউট করছে,
আমাদের ছবিটা মোটামুটি এই সময় রেডি ছিল। তো পুজোয় আসার আমাদের একদমই ওই ভিড়ে আমি আসতে চাইনি। তো এবার প্রডিউসারও চাইনি অতদিন ওয়েট করতে। হুম। আর ওটা একটা রিস্ক তো ইনভলভ বটেই, হুম। মানে ছবিটা চালচিত্রের মধ্যে একটা, বিকজ র একটা ব্যাপার ছিল, খুন হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, সেটা একটা ক্রিসমাস উইন্টার ছবি। হুম। এইটা একটা ওয়ার্ম, খুব মানে কি বলবো, একটা সফট বাবা মেয়ের গল্প, একটু মাছের ঝোলের ঘরানার ছবি। সেখানে আমার মনে হয় যে এটার খুব সুন্দর টাইমে আসছে, মানে এই দুর্গাপুজোয় অত কোলাহল হলো, অত আওয়াজ হলো, এইবারে একটা ফেজ আসছে যেখানে ভালো ছবিকে আবার লোকেরা বরণ করে নেবে। হুম। তো আশা করি রান্নাবাটিও সেটা তার মধ্যে একটা। আচ্ছা প্রতিমদা, তুমি ঋত্বিকদার সঙ্গে অনেকবার কোলাবোরেট হুম, করলে, এই হুম, ক্যারিয়ারের গোড়া থেকে করছো, হুম, এবং আমি শুনেছি রান্নাবাটির ক্ষেত্রে ঋত্বিকদা তোমার একদম আগে থেকে চয়েস ছিল যে আমি হুম, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে এই ছবিটা করবো, আর নাহলে হয়তো করবোই না। হুম, তো সেক্ষেত্রে যখন তুমি স্ক্রিপ্ট লিখছো, যখন ডায়লগস লিখছো, এটা হুম, কি তোমার হয় যে অভিনেতা কে তুমি যখন জানো, প্রধান চরিত্র তোমার কে, হুম। তুমি সেটা মাথায় রেখেই তুমি ডায়লগস গুলো লিখছো যে ঋত্বিক চক্রবর্তী প্লে করবেন, তো আহ, সে অভিনেতা হিসেবে কিরকম সেই ট্রেডস গুলোকে মাথায় রেখে লিখছো, নাকি একদম জাস্ট একটা ক্যারেক্টার লিখছো কে প্লে করবে না ভেবে? তুমি ঋত্বিক চক্রবর্তী করবে জানো, তবুও তুমি চাইছো যে ক্যারেক্টারটার মতন এগোক, এবং ঋত্বিক চক্রবর্তী যখন প্লে করবেন সেই ক্যারেক্টারটা হয়ে উঠবে। আমি আমি অন্যভাবে বলছি, সেটা হচ্ছে আমি যখন একটা ক্যারেক্টার আগে কাস্ট করি না, হুম। তখন আমি লেখার পরে সেই অ্যাক্টরটার সাথে বসি, মানে ধরো আমি সোহিনীকে ভাবিনি এই রোলে, কাউকে ভাবিনি, দেখা যাবে পরে। এবার সোহিনীকে কাস্ট করলাম, সোহিনীর সাথে বসলাম, এবার সোহিনীকে আমি আমার লাইনগুলো পড়াচ্ছি। এবার পড়তে পড়তে আমার মনে হলো সোহিনীর এই লাইনটা স্মুথলি আসছে না, এবার আমি সেই হিসেবে লাইনগুলো চেঞ্জ করতে করতে থাকি। ঋত্বিকের ক্ষেত্রে ওকে আমি মানে অ্যাপ্রোচ করার আগেও আমি ওটা, ঋত্বিকটা আমার মাথায় গেঁথে গেছে, ঋত্বিকের স্ক্যানিং অফ আ সেন্টেন্স, কোনটা কিভাবে সাজালে এই চরিত্রটার সাথে কারেক্ট যাবে। মানে তুমি ধরো মাছের ঝোলের একটা মাস্টার শেফ, হুম। আহারে মনের একটা চোর, হুম। হুম, শান্তিলালে একটা জার্নালিস্ট, এদের কিন্তু প্রত্যেকের বলার ধরন এবং বলার কথার চয়েস, কোন কথাটা ইউজ করবে, হ্যাঁ, পাগল বলবে না, ম্যাড বলবে না, ক্রেজি বলবে না, ছন্ন ছাড়া কি শব্দটা ব্যবহার করবে, সেটা কিন্তু স্ক্রিপ্টে থাকবে। কিন্তু স্ক্যানিং এবং কনস্ট্রাকশন অফ সেন্টেন্স, যে আমি মানে কনসিয়াসলি এবং আনকনসিয়াসলি ঋত্বিককে ভেবেই লিখি। হ্যাঁ, তো এবং তাই জন্য ওর সাথে আমাকে বসতে হয় না, যে এই এই যে যে প্রসেসটা আমি বললাম যে ইদাকে কাস্ট করছি, হ্যাঁ, বা সোলাঙ্কিকে কাস্ট করছি, তুই পড়তো একবার, পড়লো না, এটা তো এই ওয়ার্ডটা চেঞ্জ করলাম, আচ্ছা এই লাইনটা চেঞ্জ করে এটাকে, এই ওয়ার্ড শব্দটাকে আগে দিলাম, এই শব্দটাকে পরে দিলাম, এটা আমি একটা এক্সারসাইজ। তাই জন্য আমার ডায়ালগ ড্রাফট সিনের আগের দিন অবধি, শুটের আগের দিন অবধি চেঞ্জ হতে থাকে। উইথ ঋত্বিক আমি জানি এটা ওর কেমন শোনাবে, সেটা আমার কোনো মাথা একদম ক্লিয়ার। আমি যে স্ক্রিপ্টটা পাঠিয়ে ওই ফোনটার জন্য ওয়েট করি, ও ফোন করে বলবে ওর কেমন লেগেছে, এইটা হচ্ছে ওর সাথে আমার। না, এটা কি আমি জিজ্ঞাসা করছি, এটা কি কোনো পসিবিলিটি থাকে, ধরো এই ক্যারেক্টারটাই ঋত্বিক চক্রবর্তী না করে যদি কথার কথা আমি বলছি পরমব্রত চ্যাটার্জি করতেন হ্যাঁ। বা আবির চ্যাটার্জি করতেন, হ্যাঁ। সেক্ষেত্রে ডায়লগ গুলো অন্যরকম হতো? সেটা নিয়ে ওই প্রসেসটা করতাম। যদি পরম করতো কোনো কারণে, পরমের সাথে বসে যে যখন স্ক্রিপ্টটা পড়ছে, ওর যে মুখে যেটা শুনতে ভাল লাগছে, ওর স্ক্যানিং এ ওর আলাদা পজেস আছে, ওর আলাদা ওয়ে অফ অ্যাপ্রোচ আছে, সেই অনুযায়ী, মানে আমি ধরছি আমি কোনোদিন কাজ করিনি, যদি অ্যাপ্রোচ আলাদা থাকে সেই অনুযায়ী আমি রিরাইট করতাম। এটা কি দর্শক, মানে এটা কি তোমার ডিরেক্টর হিসেবে মানে একটা ভাবনা চিন্তা থাকে, ধরো ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তুমি কাজ করেছো, সেই জায়গা থেকে তাকে একটা তোমার ক্লোজলি অবজার্ভ করা যে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সেটে কিভাবে কাজ করে, নাকি অনেক ক্ষেত্রে এরকম হয় যে তুমি মানে দর্শক হিসেবেও, তুমি যখন দর্শক তখন তুমি তোমার একটা ডিরেক্টর সত্তাও কাজ করছে, এবং তখন তুমি আবির চ্যাটার্জিকে স্ক্রিনে দেখছো বা পরমব্রত চ্যাটার্জিকে স্ক্রিনে দেখছো বা কথার কথা দেবজিৎকে স্ক্রিনে দেখছো, তাদের ট্রেডস গুলো তুমি নিতে থাকো এবং সেটা রাইটিং এ তোমার আসতে থাকে? 200%। যদি আমি এমন কোনো অ্যাক্টর হয় যার সাথে আমি কাজ করতে চাই, তাহলে আমি তাকে অবজার্ভ করব। হ্যাঁ, মানে খুব ইন্টারেস্টিং একটা পারফরমেন্স লাগলো যে একে আমি ইউজ করব। তানিকাকে আমি ধর কালা বলে একটা শোতে দেখলাম যে এই মেয়েটা এরকম একটা করতে পারে, মাথায় রইলো। এবার কোনো ক্যারেক্টার যদি আসে, এই তুই কেটোর অডিশন দিবি, যদি অডিশন নেওয়ার মতো অ্যাক্টর হয়, সোহিনীর ক্ষেত্রে, সোহিনীর সাথে আমার মানে SMS এ হোয়াটসঅ্যাপে ডিসকাশন হয় মাছের ঝোল থেকে 2017 আছে, খুব ভালো লাগলো প্রতিদিন ছবিটা দেখলাম, কোনোদিন কথা হয়নি যে আমি তোমার সঙ্গে কাজ করতে চাই বা আমি তোকে কাস্ট করতে চাই। একদম স্ট্রেট কাট টু 10 years later, আমি বা 8-9 years later আমি বললাম যে এরকম একটা
ছবি, এটা আমি কিন্তু এটা পুরো গ্ল্যামারাস একটা কুকিং কোচ হিসেবে আমি তোকে ভাবছি, রিটা রে বলে, এটা কি করবি? হ্যাঁ হ্যাঁ, তুই স্ক্রিপ্টটা পাঠাও। হ্যাঁ, এইবার ও যখন রাজি হলো, এবার আমি দেখছি ও যখন পড়ছে কয়েকটা কথা খুব ন্যাচারালি হচ্ছে না, কারণ আমি তো ওর সাথে কাজ করিনি কোনোদিন। এইবার সেইগুলোকে আমি চেঞ্জ করে করে ওর যাতে বলতে খুব ইজি হয় এবং অথচ আমার স্ক্রিপ্ট থেকে সরে না যায়, সেইটা আমি করি। ঋত্বিকদা, প্রতিমদার সঙ্গে তোমার আলাপ কবে থেকে, কত সাল থেকে মোটামুটি? তো সাল মানে যখন আমরা সাহেব বিবি গোলাম করেছি সেই উপলক্ষেই আমাদের মানে আলাপ হয়েছে। তার আগে মানে আমরা মুখ চিনি বা তার আগে আমার সঙ্গে ওর মুখোমুখি একবারই দেখা হয়েছিল, আলাপ সেক্ষেত্রে হয়নি। ডিরেক্টর হিসেবে তুমি কি পরিবর্তন দেখলে প্রতিমদি গুপ্তর মধ্যে এত বছরে? সেই পরিবর্তন মানে ও তো মানে অনেক হয় না যে প্রথম পরিচালক বা দ্বিতীয় ছবি করছে, শুধুই সে পরিচালক, ওর সাথে সিনেমার সম্পর্কটা অনেক দিনের। মানে ও সিনেমা নিয়ে রিভিউয়ের আগে থেকে সিনেমা ইন্টারেস্টেড, সিনেমা, ফলে ও এমনিতেই, এবং যেহেতু মানে ওই রিভিউ করতো, ফলে সিনেমাকে আর একটা অ্যাঙ্গেল থেকে দেখতে পেতো, বা দর্শকের একটা জিনিসের ওর প্রতি একটা ওর নিজস্ব সেন্স আছে, যেটা সব ডিরেক্টরের যেটা থাকে সেটা একটু আলাদা, ডিরেক্টর সুলভ। ওটা আমি যেহেতু মানে মানে খুব প্যাশনেট একজন রিভিউয়ার ছিল, ফলে ও দর্শকের কিভাবে ছবিটাকে পারসিভ করে সেটার আমার মনে হয় একটু ওর আলাদা অন্যান্য ডিরেক্টরদের তুলনায়। এখন তো আর সেটাও নয়, কিন্তু অনেক বছর কেটে গেছে। আমি যে মানে আলাদা করে ওর মানে কি পার্থক্য এতদিনে হয়েছে আমি জানি না। মানে আমরা এত বছর ধরে কানেক্টেড, এত সঙ্গে থাকলে সবটা বুঝে ওঠা মুশকিল হয়। কিন্তু আমার ওকে চিরকালে খুব গোছানো, এবং শটটা ঠিক কীভাবে হবে, এমনকি তার কালার স্কিম অবধি সবটাই ভেবে রাখা একটা মানুষ বলেই আমি ওকে প্রথম থেকে দেখেছি। আজও সেটার হয়তো ওর নিজস্বভাবে সেটাতে ও আরও কিছু শার্পনেস এনেছে, বা সেটাতে কোনো সূক্ষ্মতা এনেছে। কিন্তু আমি ওকে দেখতে পাই যে ও কিন্তু প্রথম দিন থেকেই সবটাতে মনোযোগী। এখন ওকে সেইভাবেই দেখি। ডিরেক্টর প্রতিমদি গুপ্ত ঋত্বিক চক্রবর্তীর মধ্যে কি পরিবর্তন দেখলেন? এবং তার থেকেও আমি যেটা বেশি জানতে ইন্টারেস্টেড, ক্রিটিক প্রতিমদি গুপ্ত ঋত্বিক চক্রবর্তীর মধ্যে ওভার দি ইয়ার্স কি পরিবর্তন দেখলেন? কঠিন ইজ গুড, কারণ অন্যরকম প্রশ্ন, আমরা তো অনেক ইন্টারনেটে বসছি, ভালো লাগছে এটা অন্যরকম প্রশ্ন আসছে। না, একটা হচ্ছে যে ঋত্বিককে যখন আমি ধর ফার্স্ট সাহেব বিগুলো যখন অ্যাপ্রোচ করেছিলাম, আমি খুব চিনতাম না। আমি একটা ক্যাফে কফি দিতে আমার স্ক্রিপ্টটা নিয়ে গেছিলাম, যে এরকম একটা আমি খুব ভাল লেগেছে তোমার সিনেমার কাজ। তখন চলো লেটস গো, শব্দ সব রিলিজ হয়ে গেছে। তো এইটায় তুমি এই ট্যাক্সি ড্রাইভার রোলটা করলে খুব, মানে আমার মনে হয় তুমি খুব ভালো করবে। নার্ভাস, সেকেন্ড টাইম ডিরেক্টর খুব ইমপ্রেস করার চেষ্টা করছে বলে যে আমি কিন্তু স্ক্রিপ্ট ন্যারেট করি না, তুমি যদি এটা একটু পড়ে নাও, পড়ে তুমি জানাও। তো শুনে বললে আমি তো গাড়ি চালাতে পারি না, হ্যাঁ ট্যাক্সি ড্রাইভার, ঠিক আছে সেটা আমি দেখে নেবো, সেটা শিখে নেবো বলেছিল। সাহেব বিয়েগুলো ওর সাথে আমি শ্যুট করেছি, আমার টোটাল ছবিটা সেই সাহেব বিয়েগুলো আমি শ্যুট করেছি বোধ হয় 22-23 দিন। ঋত্বিকের স্টোরি 7-8 দিন শুট, ওটা তো 3টে আলাদা গল্প ম্যাচ করে, 7-8 দিন শুট করেছিলাম। ওই 7-8 দিনে আমার এত ভালো লেগেছিল, মানে এত এফর্টলেস, মানে আমি ঠিক যা চাইছি সেইটাকে ফুটিয়ে তোলা, অথচ একটা নিজস্ব একটা জায়গা তৈরি করা। ছোট ছোট সিন, একটা অদ্ভুত সিন ছিল যে ওকে স্বস্তিকা একটা টাকা দেয়, মনে আছে তোর রিপোর্টে? ওকে পৌঁছে দেয় স্বস্তিকাকে, বা স্বস্তিকাকে, বা এটা স্বস্তিকাকে একটা টাকা দেয়, সেখানে একটা ছোট্ট হাসি জাস্ট বেরিয়ে যাওয়ার সময়, খুব সাটল জিনিস। এগুলো স্ক্রিপ্টে আছে তো আছেই, যেখানে একটা খুব ড্রামাটিক ভাবে দৌড়চ্ছে, সেগুলো তো ইউ ক্যান ইমাজিন, বাট এই জিনিসগুলো মানে, হ্যাঁ মানে একটা কথা সাগর নীল, আইডিয়ালি সারা পৃথিবীতে ডিরেক্টর ইজ নট সাপোজ টু ওয়ারি অ্যাবাউট দ্য অ্যাক্টিং পার্ট অফ ইট। আর অ্যাক্টর এসে সে তার কাজ করবে, সেটা তার কাজ। ডিরেক্টর বড়জোর বলতে, ডিরেক্টরের কাজ নয় কিন্তু অ্যাক্টিং দেখানো বা অ্যাক্টিং শেখানো। এটা উইথ ঋত্বিক আমি ফার্স্ট এই ইন্ডাস্ট্রিতে, মানে আমার মনে হলো যে এখানে আই এম গেটিং সামওয়ান যে ছবিটাকে ইকুয়ালি কিছু একটা দিচ্ছে, যেটা আমিও দিচ্ছি, মানে হি ইজ আ পার্টনার ইন দিস এফর্ট। তো সেইটা একটা সাংঘাতিক ফেথ, একটা সাংঘাতিক ভরসা। তারপর আমি একটা ফোন করেছিলাম সাহেব এগুলোর পর, আমি একটা তোর জন্য একটা ফুড ফিল্ম লিখছি, তুই করবি তো? লেখো লেখো লেখো। সেই হলো মাছের ঝোলের, ওটা ওকে ভেবেই লেখা। মানে তখন কেউ হয়তো ভাববে না যে ও যেরকম চরিত্র করছে সেখানে একটা প্যারিস নিউ ইয়র্কের রেস্টুরেন্টের শেফ, কিন্তু আমার ওই 7-8 দিনে আই ওয়াজ
কনভিন্স দ্যাট হি ক্যান ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেটা মৃগয়া আবার প্রুভ করলো। মানে একটা পুরো তুমি যে ধাঁচে তুমি ওকে ভাববে সেটা থেকে বার করে যে 6 মারাটা, সেটা অলওয়েজ। এইবারে তারপর থেকে এখন অবধি মানে এখনো মানে লোকেরা, এটা আমি একটা আরেকটা ইন্টারভিউতে আমরা ডিসকাশন, লোকেরা সবসময় বলে যে ঋত্বিক মানে কিছু এফার্টলেস, ওর মতো প্রিপেয়ার্ড অ্যাক্টর মানে সত্যিই হয় না। মানে ও কিন্তু ডায়ালগের একটা কমা ফুল স্টপ এদিক ওদিক করে না, কিন্তু অভিনয়টা এমন করে তোর মনে হয় যে ফার্স্ট টাইম লাইফে এই লাইনটাও বলছে। এই যে সবাই বলে যে বিহেভ করে, এইটা কিন্তু বিহেভের স্টেজটায় পৌঁছানোর জন্য যে প্রসেসটা, ওটাও কাউকে দেখতে দেয় না, তাই জন্য লোকে ভাবে যে ও কিছুই করে না। হ্যাঁ, এটা এফর্টলেসটা হয়েছে বিকজ অনেক এফর্ট গেছে। তো সেইটা হচ্ছে আই এম আ হিউজ ফ্যান, এবং অ্যাট দ্য সেম টাইম আই ফাইন্ড আ কোলাবোরেটর, যে এখানে এই যে যুদ্ধ নেমেছি আমি, সৈনী 3 দিন শুট করে চলে গেল, সোলাঙ্কি 2 দিন শুট করে চলে গেল, এই ভদ্রলোক যে 12-13 দিন আমার সাথে লড়বে ছবিটা উতরে দিয়ে তারপরে আমরা ফাইনাল র্যাপটা করব, এইটা আমার কাছে খুব বড়। এটাকে ক্রিটিক হিসেবে বললে তুমি? ক্রিটিক হিসেবে আমি ক্রিটিসাইজ একটাই করতে পারি, যদি যে ভলিউম অফ ওয়ার্ক, সেটা মানে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স যাতে সবসময় ঋত্বিকের একটা কাজ আসছে মুখিয়ে থাকি, সেইটা যদি একটু কাজ একটু কমে, সেটা আমাদের ইন্ডাস্ট্রি সেই সুযোগ দেয় না। মানে আমাকে, আমি লাইফে কোনোদিন বছরে একটার বেশি ছবি করিনি, আমাকে এই বছরে মানে অলমোস্ট 3টে করছি, বিকজ এভরিথিং হ্যাজ শ্রাঙ্ক। সেটা তো সেই শ্রিঙ্কিংয়ের জন্য ঋত্বিককেও প্রচুর কাজ করতে হয়। কিন্তু ধর বম্বেতে ঋত্বিকের লেভেলের একটা, ধর বিক্রান্ত মাসির কথা বলছি, বিক্রান্ত মাসির ধর 2 বছরে একটা ছবি এলে তার যে ইন্টারেস্টটা এরম ভাবে শুট আপ করবে, সেটা ওর সে লাক্সারিটা নেই। সেটা আমি অ্যাজ এ ক্রিটিক আমি হয়তো লিখতাম যে আই ওয়ান্ট টু সি লেস অফ হিম সো দ্যাট আই ক্যান সি মোর অফ হিম। এই লাইনটা লিখতাম, এটা এক্ষুনি ভাবলাম। ঋত্বিকদার এটাকে কেন্দ্র করে রিয়াকশন প্রতিমদার ক্রিটিসিজমে, এবং আমি এখানে অনির্বাণ ভট্টাচার্য আমার সাক্ষাৎকারই উনি বলেছিলেন যে সব কাজ ভালো হবে না জেনেই করা হয়। তো এই দুটোকে নিয়ে প্রশ্ন করছি, একটা ক্রিটিসিজম এবং না, এটা আইডিয়াল যে যদি আমাকে খুব কম কাজ করতে পারতাম আমি, মানে মানে আর কোনো কাজ করার দরকার পড়তো না যদি আমার। আগে করতে তুমি। হ্যাঁ হ্যাঁ, 10 বছর আগে করতাম আমি। তার কারণ এমন নয় যে আসলে তখন আমার রেসপন্সিবিলিটি কম ছিল, তো ফলে আমি তখন আমি আমার নিজের মর্জি মতন চলতাম। এখন আমার রেসপন্সিবিলিটি বেশি, তো ফলে মানে ওইটা আমার মর্জির পার্ট করে নিয়েছি যে অনেকগুলো করে ছবি করবো, এটাই আমার মর্জি। নইলে চাই তো সেইটাই। আর মানে আর প্রথম কথা হচ্ছে যে মানে প্রথমেই যেটা মনে হয় যে অভিনয় করতে মানে কেমন লাগে বা সেটা প্রথম হচ্ছে রোজ অভিনয় করতে ভালো লাগে না। তো ফলে বিষয়টা তো রোজের অভিনয়ের দিকেই চলে যায়। ফাইনালি রোজ নয়, একটু বেশি হয়তো, কিন্তু প্রায় রোজ আর কি। মানে আমরা যে কাজ করি প্রায় 8টা-9টা ছবি, 10টা ছবি, 11টা ছবিও আমি বছরে করেছি কোনো বছরে জীবনে। আমি রান্নাবাটি নিয়ে প্রশ্নে আসছি। আমি একটা তোমাদের কোলাবোরেশন নিয়ে লাস্ট কোয়েশ্চেন করবো, কারণ এতগুলো ছবিতে তোমরা কোলাবোরেট করেছো। একবার আমি সৃজিত মুখোপাধ্যায় এবং পরমল চ্যাটার্জির একসঙ্গে ইন্টারভিউ করছিলাম, এবং সেখানে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এতদিন ধরে তোমরা যখন একসঙ্গে কাজ করছো তোমাদের কি সুবিধা রয়েছে। তো তারা সুবিধার থেকে বেশি অসুবিধা বলেছিলেন। দুটো অসুবিধা মূলত। একটা হচ্ছে যে আমাদের জেলিং দেখে অনেক সময় অন্যান্য যারা সহ অভিনেতারা রয়েছে তারা অনেক ক্ষেত্রে ইনসিকিউর হয়ে পড়ে, কারণ আমরা হয়তো মানে সৃজিতা বলছেন যে হয়তো আমি পরমকে সেভাবে বকাবকি করছি না, সেই জায়গা থেকে ইনসিকিউর হয়ে যাচ্ছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে একসঙ্গে কোলাবোরেট করতে করতে এতটাই বেশি চেনা জানা হয়ে গেছে যে অভিনেতা কি করবে সেটা পরিচালক জানে, পরিচালক কি চাইছে সেটা অভিনেতা জানে, যে কারণে ক্রিয়েটিভ কাজ করা যে এক্সাইটমেন্টটা সেটা অনেক ক্ষেত্রে গায়েব হয়ে যায়। যে মানে জানি যে কি করবে, আর যে একটা এক্সট্রাঅর্ডিনারি শট অভিনেতা দিলে সেটা একটা ওয়াও ফ্যাক্টর কাজ করে পরিচালক মধ্যে কি শট দিল সেই ব্যাপারটা হচ্ছে না। তো এইটা কি তোমাদের মনে হয় যে এটা কিছু ক্ষেত্রে? সেকেন্ডটা তো কখনো মনে হয় না। এখন আমাকে ঋত্বিক প্রত্যেকদিন সারপ্রাইজ করে। এই ছবিতেই একটা রান্নাবাড়িতে একটা আছে যে ও নেশা করে একটা রান্না করে, নেশা করে রান্না করতে করতে রবীন্দ্রসঙ্গীত একই লাবণ্যে গান শুরু করে, এবং ওই সিনটা মানে অদ্ভুত, মানে একই মানে যখন দেখবি ছবিটা দেখিস মানে আউট অফ নো ওয়্যার, মানে একটা সিনে ধর টোটাল সিনটা ধর 4-5 মিনিটের, 4 মিনিট ধর, তার মধ্যে ও খেলো একটা কিছু, খেলো যাতে নেশাটা হলো। এইবার যে প্রোগ্রেশনটা আস্তে আস্তে মাথাটা চড়ছে জিনিসটা, আর ফাইনালি জিনিসটা শেষ হবে যখন পুরো ওয়াইল্ড হয়ে গেছে, সেই প্রোগ্রেশনটা এটা মানে আমি কোনোদিন জানি না ও কি করবে, ও হয়তো সত্যি জানে না এটা ও কি করবে, কিন্তু সেটা যে ফাইনালি যেটা হলো আই ওয়াজ মানে সারপ্রাইজড, মানে এত মানে আমি ভাবিনি এত দারুণ বেরোবে। তো এটা সব সিনেই কোনো না কোনো ভাবে ছোট খাটো
হ্যাঁ, যে আমি এটা ভেবেছিলাম যে এটা দারুণ চেঁচিয়ে বলবে, হ্যাঁ, কিন্তু ও একটা সফট আন্ডারটোনে একটা এমন কিছু করলো, একই এফেক্ট হলো বা বেটার এফেক্ট হলো। তো হি অলওয়েজ সারপ্রাইজেস মি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, হি অন্য অ্যাক্টররা আমাদের কম্বিনেশন দেখে তাদের ইনসিকিওর লাগে, কিন্তু এখানে তো অন্য। সোহিনী ওকে আলাদা করে জিজ্ঞেস করেছে এই প্রতিমদের সাথে কাজ করাটা কেমন রে। তো এটা এটা একটা টিম কোলাবোরেটিভ এফর্ট। এর মধ্যে যদি ওই, এটা অঞ্জন দাও মাঝে মধ্যে বলতো যে আমি আর যিশু, কে বেটার, এটা এটা এভাবে তো মানে উই আর অল ডুইং ইট ফর দ্য সেম কজ, যে ছবিটা বেস্ট না, পসিবল। ইনসিকিউর ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ ওয়েতে ব্যবহার করেছিল সৃজিত হুম, পরম, তো মানে নেগেটিভ ওয়েতে ব্যবহার করেনি। হ্যাঁ, আর ঋত্বিক দা এটা নিয়ে কিছু বলবে? না আমার তো মনে হয় যে মানে একেবারেই এমন নয় যে, আসলে আমার মনে হয় আমাদের এখনো একে অপরের থেকে অনেক কিছু পাওয়ার আছে, মানে তাই আমরা কোলাবোরেট করি। আর আমি কিন্তু অভিনেতা হিসেবে নিজেকে মনেই করি যে ওই যে কথাটা ও বলছে যে আমি মানে আসলে খানিকটা কোলাবোরেট করবো, আমার একটা কাজে, এই কাজে আমার কিছু কন্ট্রিবিউট করার আছে, জাস্ট পাট্টা করে যাবার নেই। যে চরিত্রটাকে আমি যেভাবে বুঝছি, হ্যাঁ, বা সেই এই স্ক্রিপ্টটাতে এই লাইনগুলোর মধ্যে চরিত্রটার এই এই এজ নেই, এবং এই লাইনগুলো আরও কোনো লাইন এক্সট্রা আমি জুড়বও না, কিন্তু এই এজগুলো যোগ করে দেবো। তো সেইটা কিন্তু অভিনেতা হিসেবে আমার মনে হয় যে আমি আমি করব। তো এইটা আমি আবার সব পরিচালকের সঙ্গে করে উঠতে পারি না। করে উঠতে পারি না মানে আমি যখন কাজ করি আমাদের সময়ও কম থাকে, এবারে কোনো ধরো ওর সাথে না আমি মানে একটা বললাম, বললো যে এটা আমি এইভাবে ভেবেছি, তো তা আমি হয়তো অন্যভাবে কিছু একটা করেছি, তখন আমি এটাও বলি যে আমি এটা কেন করলাম। তারপর একটা আলোচনা হয়ে হতেই পারে ওরটা হলো, হতেই পারে আমারটা হলো, এই দুটোর যে কোনোটাই হতে পারে। কিন্তু অন্যান্য পরিচালকের ক্ষেত্রে সাধারণত আমি যদি বলে না এটা না ওরকম না করে কি ওরকম, আমি আসলে এরকম করে করতে চাইছি, তো আচ্ছা ওরকম করতে চাইছো করে, আমি সক্ষণই করে দিই, আমি আর আমারটা বলি না। এই যে ওকে বলছি তার কারণ ওর সঙ্গে আমার এই সম্পর্কটা, এবং আমি জানি যে ও চাইছে যে এটার মধ্যে একটা কিছু তৈরি হোক, আর আর আর- আর সেটা সেটা আলোচনারই জায়গাটা তৈরি হচ্ছে। বাকি পরিচালকদের আমি ঠিক পুরোটা জানি না, বুঝি না, বা অনেক দিনের পরিচিতি নয় বলেই আমি আর কথাই যাই না, মানে তুমি এটা চাইছো তাহলে এটাই আমি করছি বলে এই দিকে চাই। আর আমিও বুঝতে পারছি যে কেন ও চাইছে, এমন নয় যে আমি কিছু দিয়ে ব্যাপারটা রিলেটই করতে পারছি না করে দিয়ে চলে গেলাম, তাও নয়। আমি বুঝতে পারছি ও কোনটা চাইছে, তখন আমি সেটা করে দিই। তো আমার একসঙ্গে এতদিনের কাজ করার ফলে এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা যে যে পরিচালকের সঙ্গে অনেক কাজ করেছি তার সাথে আমি এটা করতে পারি, তো ওর সাথে অনেকটা করতে পারি। এই কারণে আমি ন্যারেট করি না ঋত্বিককে। ঋত্বিক পড়ে একটা ইন্টারপ্রেট করেছে, ওর একটা মনে হয় যে এই লাইনটা এভাবে বলেছে ওর ইন হিজ হেড, তারপরে ক্যামেরার সামনে এসে ও সেইটা বলেছে। এবার আমি ওই জন্য সারপ্রাইজড হচ্ছি, কারণ আমি তো অন্যভাবে লিখেছি। এবার হয়তো ও যেভাবে বলেছে দ্যাট ওয়ার্কস বেটার দেন আমি যেভাবে লিখেছি। তো কদিন আগে একটা সম্পূর্ণ অন্য ছবিতে, আমি কিছুই বলছি না, জাস্ট একটা বলছি যে আমি ডাবিং একটা একটা পুরনো সময় নিয়ে কথা হচ্ছে, এ কেমন আছে সে কেমন আছে করে একটা নাম আছে, বলছি ও কেমন আছে, তখন তারা পলিটিক্যাল লোকজন, তো আমাকে আমার ডিরেক্টর বলছে তো এটা শুনে মনে হচ্ছে তোর সঙ্গে প্রেম ছিল। আর আমার মনে হচ্ছে যে আমি আমি বললাম না, তখন আমি ওকে বললাম ডাবিং করার সময় বললাম যে না আমি আসলে এটা বলেছিলাম, আমার মনে হয় যে ও তো ডিসঅ্যাপয়েন্ট করবেই, তো কি করছে শুনি। আমি এইটা ভেবে ওকে ওই কথাটা বলছি। ও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক তাহলে, যে ও তো জানি পাল্টি খেয়ে গেছে এতদিনে, এই মোড় থেকে বলছি আমি। আচ্ছা ঋতিক দা, আমি তোমাকে অনেক ইন্টারভিউতে বলতে শুনেছি যে অনেক ক্ষেত্রে চরিত্রকে তুমি মানে প্রিপারেশন নাও একটা নিজের মতো করে, তারপর ছেড়ে দাও হুম শুট করবার মুহূর্তে। হুম তো সেই সময় এরকম অনেক সময় হয় কি যে ধরে নাও এটার যেমন একটা পজিটিভ সাইড রয়েছে যে এমন কিছু একটা করলে যেটা হয়তো তুমিও এক্সপেক্ট করো যে ক্যারেক্টারটা এইভাবে বিহেভ করবে, এবার এরকমও কিছু হয় কি যেটা ধরে নাও মানে এমন কিছুটা বিহেভ করলো কারণ তুমিও জানো না, এবং সেটা মেবি স্ক্রিপ্টের সঙ্গে যাচ্ছে না, এবং সেই জন্য তোমাকে সেই সিনটা ফেলতে হলো বা কিছু হোয়াটএভার। এরকম হয়নি সাধারণত, কিন্তু মানে আমি চরিত্রটাকে ছেড়ে দিয়েছি কি, কিন্তু চরিত্রটা কি আমি কিন্তু জানি, এবং এবং ওই চরিত্রটা ওই মোমেন্টটাতে যে বাঁচে, তার ফলে আমি পারফরমেন্সটা খুব একটা হয়তো প্ল্যান করিনি, কিন্তু তার ফলে খানিকটা চমক আমার জন্য থাকে, খানিকটা আনন্দ থাকে আমার, মানে আমি কোনো কিছু রিপিট করছি না, বা আমি আমারই করা কোনো একটা ঘটনাকে আর একবার রেপ্লিকেট করছি না। আর অভিনয়ের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি যখন মানে একটা শট শুরু হওয়ার আগে তুমি কী কী করতে পারো একজন অভিনেতা, তো একটা অভিনেতাকে কিন্তু সেই জায়গাটা সে পৌঁছতে হয় ঠিক যেখান থেকে সিনটা শুরু হবে, তার আগে অবধি ছবিতে যা হয়েছে রয়েছে করে সেইখানটা এসে পৌঁছতে হয়। ওই আমি চরিত্রটাকে চিনি জানি, বুঝেছি আমার মতন করে, বুঝে মানে ধরো এই ছবিতে আমার মেয়ের সাথে আমার মানে ঠিক আমি কানেক্ট করতে পারছি না, তো তার মানে
মেয়ের সঙ্গে সম্পর্কটা ভালো নয়, তো এক লাইনে এইটা। কিন্তু আমি যখন আমার বন্ধুকে বলছি যে আমি ওর সাথে কানেক্ট করতে পারছি না, আমার মনে হচ্ছে যে ওটা অন্য প্ল্যানেটে রয়েছে, তো এই কথাটা একটা লোক কখন কতটা হলে বলতে পারে, এইটা আমি আলাদা করে ফিল করেছি সংলাপটা থেকে। আম, মানে হয়েছে নাকি, মানে কতটা মানে কোন অবস্থায় থেকে গিয়ে এটাও বলছে বা রিয়েলাইজ করলো, তো সেইটা প্রস্তুতি আসলে। এইবার যখন আমি ওই কথাটা বলবো, মানে আমি এবারে যেদিনকে আমি ওই সিনটা করব, তখন আমি জানি যে ওর ওই মেয়েকে নিয়ে ওর ভাবনাটা কি, যেগুলো সবগুলো হয়তো সংলাপে বলেনি। কিন্তু সংলাপের মাঝখান থেকে 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 খুঁজে ফাইনালি আমি চরিত্রটার ভিতরটা বোঝার, সব 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 অভিনেতাই চরিত্রর ভেতর বোঝার চেষ্টা করে, তো আমি ওইভাবে চরিত্রটার ভেতরটাকে ওইভাবে বুঝেছি বলে আমার মনে হয়। তারপরে মনে হয় ওকে ছেড়ে দিই, এবারে ও জানি আমি চরিত্রটার এই অবস্থা, ফলে চরিত্রটা কী কী করবে না সে সম্পর্কে কিন্তু আমার খুব স্পষ্ট আইডিয়া আছে। কী করবে সেটা ছেড়ে রেখেছি, কিন্তু কী করবে না আমি জানি, তো ফলে ওইটা হয় না। তবে অভিনেতার একটা প্রবণতা থাকে যে রিফ্লেক্স, তার যে নিজস্ব রিফ্লেক্স, তার মধ্যে আশ্রয় নেওয়ার, তার জন্য তো পরিচালকও আছে, সেও তো খেয়াল রাখছে। মানে মানে একটু মানে যদি তুমি লেজি অ্যাক্টর হও বা ফাঁকিবাজি করো, তাহলে সবচেয়ে সবচেয়ে মানে আরামদায়ক পোশাক হচ্ছে তোমার রিফ্লেক্স, তার মধ্যে তুমি ঢুকে যাও, একটা কিছু বেরিয়ে আসবে। হ্যাঁ, একটা আমার দারুণ এক্সাম্পল দিচ্ছি, একটা সিন আছে, সৌমিত ওকে রান্না শেখায়, একটা চিজ কেক রান্না করে খাওয়াচ্ছে, ঠিক আছে? তো আমি বললাম, ঋত্বিক শোন, এই চিজ কেকটা সবে এসছে দোকান থেকে, এটা মানে একটু বাদে ছেতরে যাবে, ওই শটটা আগে নিয়ে নিই, তুই এরম করে প্লেট থেকে চিজ কেকটা একটা কামড় মারবি, নিয়ে বলবি দারুণ। এটা হচ্ছে এটা এটা ছিল না স্ক্রিপ্টে, স্ক্রিপ্টে শুরু হচ্ছে ডায়লগ থেকে, এইটা আমি অ্যাডিশনাল অ্যাড করেছি যে ও বিকজ রান্নার ক্লাস চালায়, একটা চিজ কেক খাইয়ে ওকে ওয়েলকাম করছে। তা হলো, শর্টটা ও চিজ কেক নিয়ে দারুণ বললো, শর্টটা গেল। এইবার সিনটা হচ্ছে, ঠিক আছে, সিনটা হতে হতে আমাকে ডাকলো, বললো যে আর চিজ কেক আছে? আম, হ্যাঁ হয়তো জোগাড় হয়ে যাবে। ওই দারুণটা ওরম হবে না, সিনটা যেরম, বুঝতে পারলি? একটা দারুণ থ্রোটা এবং মুখের চেঞ্জটা, কেন ও পরের সেন্টেন্সটা এবার শুট হয়েছে, যে ওই দারুণটা হবে না, দারুণটা হবে কিন্তু অন্যভাবে হবে। আমরা আবার শুট করলাম দারুণটা, আবার চিজকে গেল। তো এই যে এই সাটেল ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এটা যে বলে না অন্য ডিরেক্টরকে হয়তো ও বলবে না, কিন্তু এইখানে মানে ও ওই বলার ফ্রিডমটা আছে, এবং আমি জানি ও যখন এটা বলেছে এটা করাটা দরকার ছবিটার জন্য। তো এইটাই আমার মনে হয় কেমিস্ট্রি, আমাদের ঠিক। বন্ডিং, একদম। এইটাই হচ্ছে জায়গাটা। এখানে যে বাবার চরিত্রটা তুমি প্লে করছো, আমি তোমার একটা সাক্ষাৎকার দেখেছিলাম প্রবাবলি অরিত্র দার সঙ্গে, যেখানে তুমি বলছিলে যে অ্যাক্টিংটা অনেকটা কুকিং এর মতো, এবং সেইটা তুমি অ্যাকচুয়ালি কোট করছিলে কবিতাকে। কবিতাকে। হ্যাঁ, এবং কবিতা এটাও তোমাকে কোনো সম্ভবত মায়ের জন্য মায়ের জন্য ক্যারেক্টার করবার জন্য বলেছিল বলেছিল। যে এমন একটা মাংস যেটা 2 মিনিটে আর কি সিদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, এরকম হ্যাঁ। একটা অ্যাপ্রোচ। 2 মিনিট সেদ্ধ হবে বলেছিল, বলেছে যে মাংসটা যাই রান্না হোক না কেন সেদ্ধ আমরা 2 মিনিট করবো, তার মধ্যে টেস্টি করতে হবে। এইখানে যে বাবার চরিত্রটা করছো, সেখানে রান্নার অ্যাপ্রোচটা কি? না, এইটাকে খুব একটা আমি রান্না দিয়ে আসলে মানে ধরতে চাই না, কিন্তু অভিনয়ের সাথে কিন্তু রান্নার মানে তুমি তোমার প্র্যাকটিস বা তোমার হোমওয়ার্ককে তার একটা ম্যারিনেশন বা তার মানে বাজার করা, রান্নার আগে যে সব কিছু জোর জোগাড় যন্ত্র করার একটা প্রক্রিয়া বলে যদি ধরো, তাহলে ফাইনালি তুমি যখন করবে তখন তোমাকে সঠিক সঠিক জায়গায় সঠিক সঠিক মাত্রায় ইমোশন দিতে হবে, একটু বেশি দিলেও চলবে না, কম দিলেও চলবে না। তারপরে কারা খাবে, হ্যাঁ, তাদেরও কথা একটু ভাবতে হবে। একদম ছোট বাচ্চা খেলে গুচ্ছ শুকনো লঙ্কা দিয়ে দিলে যেমন হয় না রান্নায়, ঠিক সেরকমভাবে দর্শককেও একটু মাথায় রাখতে হবে, করে সবটা ভেবে রান্নার সাথে এর একটা কানেকশান আছে। কিন্তু এই চরিত্রটা যখন করেছি তখন সত্যি এই যমকে যে বললাম যে আমি ওই বাবাটাকেই আসলে খুঁজছিলাম, এবং আমার নিজের এমনিতে মনে হয় যে প্রেমিক বলো মানে খুনি বলো, সুসন্তান কুসন্তান বলো, হ্যাঁ, অ্যাপারেন্টলি করা সোজা, কিন্তু যদি বলে তোমার বাবার পার্ট এটা, তো সেটা আমার কাছে এটা এটা করা একটু কঠিন কঠিন, মানে বিশ্বাসযোগ্যভাবে একটা বাবা হওয়া, এবং তার সেখানে সেটাকে মানে সেটার মধ্যে একটা সেটাকে রিয়েলিস্টিক রাখা, বাবা মেয়ে একটা শুরু করে করে কথাকে অ্যাভয়েড করে যাওয়া, এই পুরোটা ফাইনালি করা, এবং করার পরেও যে মানে ভিতরকার যে মানে তাদের যে সম্পর্ক, তাদের যে সম্পর্কের উষ্ণতা বা সেটাকে বজায় রাখা, এটা আমার কাছে খুব কঠিন। মানে বাবা হওয়াটা, প্রেমিক হওয়াটা কোনো ব্যাপারই না মানে এক অর্থে।
তো সেইটা মানে আমি বাবার পাঠ করেছি এবং ওই যেটুকু করেছি তখনও মনে হয়েছে, কিন্তু এইটাতে বাবাটাই মেন, মানে মানে ওই বাবাটা না হতে পারলে এই ছবিটা মানে ঠিক হবে না। তো ফলে ফলে ওই বাবাটাকে আমি খুবই খুঁজেছি, মানে আমার এই ছবির প্রিপারেশন বলো বা হোমওয়ার্ক, আসলে ওই বাবাটা কি করে হব আমি, এবং কি করে আমি ফাইনালি ওটাকে ডেলিভার করবো বা কমিউনিকেট করবো আর দর্শকের সঙ্গে, ওই বাবাটা আমি হতে পেরেছি। এটা রান্নাবাটি ছবিটার ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি মানে আগে থেকে তোমাকে বাজেটটা বলে দিয়েছিল এবং সেই অনুযায়ী তুমি একটা গল্প তৈরি করেছো, এটাই তো ঘটেছে। হ্যাঁ, মাছের ঝোলের ক্ষেত্রেও হয়েছে, রান্নাবাটি মাছের ঝোলের ক্ষেত্রে 35 মাছের লক্ষ ঝোল টাকা বাজেট ছিল এবং সেটা তোমরা মানে হ্যাঁ সেই অনুযায়ী প্ল্যান করেছো। আমি বলতে শুনছিলাম তোমাকে যে একটা পার্টিকুলার লোকেশনে 20 বার আনতে হবে, ওই হ্যাঁ বাজেটের মধ্যে একটা ছবি করতে হ্যাঁ হবে। এবার এই যে রাইটিং এর প্রসেসটা, যে হ্যাঁ বাজেট এটা আছে, হ্যাঁ এবার আমি লেখা শুরু করছি, আমার গল্পটা আমাকে এর মধ্যে এই 20 বার আনতে হবে, এইসব করে হুম তার মধ্যেও একটা অর্গানিক ব্যাপার, একটা ফ্লো মেনটেন করা, হুম যে দর্শকের যেন মনে নয় যে 20 বার আসছে। কোথাও মনে এটা হবে না। কিভাবে তোমার রাইটার হিসেবে এটাকে কি করে এনশিওর করো? রাইটিং অ্যান্ড দ্য ওয়ে উই শুট ইট, শুট করাটাও খুব ইম্পর্টেন্ট, যে একই লোকেশনে শুট করছি বলে দেখতে এক লাগবে না। হুম, সেটা লাইট বল, ফ্রেমিং বল, কিন্তু লেখার সময় এটা খুব ইজি জিনিস, যে ধর একটা ডাইনিং টেবিল এখানে ভীষণ ইম্পর্টেন্ট। রান্নার পুরো গল্পটা হয় ডাইনিং টেবিলের এধার ওধার থেকে, একধারে বাবা বসে একধারে মেয়ে বসে, আর মাঝখানে একটা হরগৌরী টিফিন সার্ভিস থেকে খাবার আসে, যেটা দুজনেরই খুব অপছন্দ। এইটা হচ্ছে ওদের মানে এটা হচ্ছে স্টেটাস কো। এরপরে চেষ্টা চলে কি করে ওই টেবিল থেকে দুজনের পাশাপাশি বসতে পারবে, এটা হচ্ছে। তো এইটা এবার ওই টেবিলটা বারবার আসবে, ওদের ওই ঘরটা বারবার আসবে, তো মাঝখানে মাঝখানে অন্য জিনিস হয়ে আসবে, মানে টানা যে একটা টেবিলের 20 মিনিট ধরে চলছে তা নয়। এটা একটা মানে খুব মানে তুই আমি একটা কি ছবি দেখলাম, স্বার্থপর দেখলাম। স্বার্থপরে কিন্তু একটা বাড়ি বারবার আসছে। হুম, তো সেটা এবার সেটা যদি একবার যে লিখছে আর যে ডিরেক্ট করছে সে যদি কনসিয়াস হয়, তাহলে সেটাকে এমনভাবে শ্যুট করতে পারবে। যেরকম চালচিত্র দেখে লোকেদের ভীষণ মনে হয়েছে যে আরে বিশাল বাইরের শ্যুট দেখলাম, মানে বেশ কলকাতা জুড়ে শ্যুট হচ্ছে, মানে হাতে গোনে 1-2 দিন বাইরে শ্যুট আছে, পুরোটাই ইন্টারোগেশন রুম, এর বাড়ি ওর বাড়ি, ইনডোর শ্যুট। এটা হাউ ইউ আর ইমাজিনিং ইট অ্যান্ড হাউ ইউ আর শুটিং ইট, অনেক কটা মানে এগুলো মানে করে 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 হয়েছে জিনিসটা। আচ্ছা, প্রতিমদা, ফুড ইউনিভার্স গঠন করার তোমার একটা প্ল্যানিং চলছে, এই ছবির মাধ্যমে সেটা কন্টিনিউড হয়েছে, তুমি কি এটাকে ট্রিলজি বানাবে ভাবছো? না, আমার অ্যাকচুয়ালি মাছের ঝোলের একটা অন্য সিকুয়েল প্ল্যান ছিল, মাছের ঝাল বলে। সেটার গল্পটা মানে ওই গল্পর পরে দেবডির কি হলো, ওর স্ত্রীর যে ক্যারেক্টার যেটা পাওলি করেছিল তার কি হলো, হ্যাঁ, যে বাচ্চাটা তার কি হলো, এটা একটা আলাদা আইডিয়া ছিল। সেটা কোনোদিন করতে পারবো কিনা জানি না, কারণ একটা এই দেশে খুব প্রবলেম্যাটিক হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা, সেটা রাইটার ডিরেক্টরের কাছে থাকে না। মানে আমাকে সেই প্রডিউসারগুলোকে জড়ো করতে হবে, ভূতের ভবিষ্যতে সিকুয়েল করতে হলে অনেকদাকে সেই প্রডিউসারের কাছে যেতে হবে, এই যে সিস্টেমটা এখানে, সেটা বিদেশে অনেক জায়গাতেই নেই। তো এইটা একটা আমার খুব খারাপ লাগে, যে আমার একটা গল্প বলার আছে, যেটা আমার চরিত্র, আমার তৈরি করা চরিত্র, আমার তৈরি করা জগৎ, আমার তৈরি করা ইউনিভার্স, আমি তাকে ফেরত আনতে পারবো না। এইটা খুবই দুঃখের বিষয়। হয়তো পারবো, দেখা যাক, ইচ্ছে আছে করার। আচ্ছা, তুমি বলেছো যে এটা একটা ফান ফিল্ম হবে, মানে যেহেতু একটা বাচ্চা মেয়ে রয়েছে ছবির মধ্যে, তো একটু মজা থাকবে ছবির মধ্যে। হ্যাঁ গতবার আমি যখন তোমাকে সাক্ষাৎকার করেছিলাম চালচিত্রের সময়, হ্যাঁ, তখন আমি ইন্টারভিউ শুরু করেছিলাম এটা বলে যে অঞ্জনদা একটি সাক্ষাৎকারে বলেছে, যে প্রতিদিন খুব সিরিয়াস হয়ে গেছে। serious হয়ে গেছে, হ্যাঁ, এবং হ্যাঁ, তখন তুমি বলেছে যে আমি জানি না কেন এটা অঞ্জনদা হ্যাঁ, বলেছে, কিন্তু হ্যাঁ। আমার ড্রাই সেন্স অফ হিউমার আছে, হলে 3-4টে লোক হাসবে। হ্যাঁ। Exactly এটা বলছি। তো এই ফিল্মের যে হিউমারটা, সেটা কি সেরকমই? একটু ওয়েট, অতটা ড্রাই নয়, অতটা dry নয়। অতটা ড্রাই নয়। খুবই সুন্দর, মানে আমরা মানে ডাবিং এর সময় মানে খুব অনেক সিন দেখলাম যে খুব মজা লাগছে, মানে কেননা হিউমার জিনিসটা এমন না, হয়তো খুব সাটেল জিনিসও অনেক সময় খুব অনেকেরকে রিচ আউট করে যায়, আর অনেক খুব ক্র্যাশ হিউমার লোকে পিছলে পড়ছে, সেটাও কারোর হাসি পাচ্ছে না। তো এই কমেডি জিনিসটা খুব মানে আমার মনে হচ্ছে মাছের ঝোলে অনেক, মানে আমি অনেকবার হলে অডিয়েন্সের সাথে দেখেছিলাম, তো মানে রেগুলার হাসছিল, মানে অনেক ছোট ছোট সাটলে, যেটাকে ড্রাই বলি আমি আমারই সেন্স অফ হিউমারকে, ওটা কিন্তু ওই ছবিতে অনেক লোকে মানে খুব ভালো লেগেছিল। আবার চালচিত্রের সময় যেভাবে টোটা শান্তনুর সাথে নরম পাক থেকে কবে করা পাক হবি, আমি রিয়াকশন পেয়েছি অডিয়েন্সে, বাট দিস আর নট কমেডি লাইন্স, বাট হাউ দ্য টু ক্যারেক্টার্স আর ইন্টারঅ্যাক্টিং, তার মধ্যে থেকে একটা হিউমার বেরোয়। হ্যাঁ, এখানে বাবা মেয়ের মধ্যে একটা একটা খুব সিম্পল জিনিস আছে, ও মেয়ে বসে একটা কি দেখছে টিভিতে, মোবাইলে,
তো বাবা জিজ্ঞেস করছে কি দেখছো? মুয়ে থাই। বলছে মুয়ে থাই। থাই রান্না? মেয়েটা বলছে রেসলিং। ও ও বাবা, এই যে ও বাবাটা, হ্যাঁ মানে আমার ভীষণ হাসির লাগে। এবার দেখতে হবে অডিয়েন্সের মানে কিরকম লাগে। এরকম অনেক সুন্দর সাটল সাটল জিনিস আছে। ঋত্বিক আর অনির্বাণের সিনগুলো ভীষণ মজার, দুজনে মিলে একটা জায়গায় স্পাতে মাসাজ নিচ্ছে, এবং ভীষণ ফানি দুজনের কনভারসেশন। বরুণ চন্দ্রের ক্যারেক্টারটা খুব মজার। সে তার ছেলেকে বলে যে তুমি যাও ডেটিং অ্যাপে যাও, মেয়ে ধরো। হ্যাঁ, তো ইটস ভেরি ফানি। এবার দেখা যাক সেটা মানে। আচ্ছা, প্রমোশন বিষয়টাকে মানে এখন প্রতিমদারই কথা ধরে বলছি যে হিন্দি ছবির প্রমোশন অনেক বেশি হয়, বাংলা ছবিতে সেই অর্থে প্রমোশন জিনিসটা এখনো স্টার্ট হয়নি। তো তোমরা কি এখন একটা ছবি ধরে নাও রাজি হচ্ছে করতে, এবার কিছু ছবি ডেফিনেটলি ঋত্বিকদা তোমার কেরিয়ার এরকম থাকবে যেগুলো হচ্ছে তুমি জানোই যে এটা হয়তো বক্স অফিস ফ্রেন্ডলি নয়, কিন্তু হুম। তুমি জাস্ট তোমার যে একটা অভিনেতা হিসেবে খিদে সেটা মেটানো যাবে, হুম। সেটা আলাদা। হুম। তাছাড়া যেগুলো ধরে নাও বিভিন্ন ধরনের পরিচালকের এন্ড থেকেও ক্যালকুলেশন রয়েছে, যেটা বক্স অফিস ক্রিসমাসে আসবে, কালেকশন করতে হবে। ঠিক ঠিক। তো সেই ক্ষেত্রে প্রমোশন বিষয়টাকে তুমি মানে আগে থেকে কি এনশিওর করো যে এই ছবিটার এতটা প্রমোশন হওয়া দরকার তবেই আমি এটার সঙ্গে যুক্ত হব, আদারওয়াইজ মানে কারণ ওইটা ধরে নাও ওই গল্পটার ক্ষেত্রে তোমার এমন কিছু অভিনেতা হিসেবে খিদে মেটানোর নেই, হুম। সেক্ষেত্রে আমি বলছি তখন কি তুমি এগুলো না, আমি এটার পার্ট খুব একটা হই না। মানে যার প্রতি যার যে দায়িত্ব অ্যালোটেড, মানে আমি এর মধ্যে ঢুকি না। মানে আমাকে তারপরে যদি কোনো বলা হয় যে তুমি এই দায়িত্ব তোমার উপর বর্তালো ছবিটা প্রমোট করতে, তো তখন আমি খানিক কথা বলি বা বলি না। কিন্তু ছবির প্রমোশন কেমন হবে আমাকে কেউ খুব একটা জানতেও চায় না। আমি যে এই ব্যাপারে যে খুব বুঝি তাও নয়। না করতে বলে তুমি করবে, ওটা রিলিজ হয়ে যাবে ছবি। যদি না করতে পারতাম আমি মনে করবো যে একটা ব্যাপার হচ্ছে যে ছবির প্রমোশনের প্রয়োজন আছে, কিন্তু প্রতিটা ছবির প্রমোশনে আমারই ছবি আমি সব জায়গায় বলতে থাকবো দারুণ দারুণ দারুণ, সেই প্রমোশন কতটা অর্থ রাখে তা আমি জানি না। তোমার জিনিস যখন তুমি আমাকে বলবে দারুণ, তখন এমনিতে আমি বাই ইনস্টিংক্ট ব্যাপারে বিশ্বাস করবো না, আমি বলছি আর কি, অন্যদের কথা বলছি না। হ্যাঁ, তো ফলে আমারও মনে হয় যে আমি আমার ছবি ভালো বলছি, দারুণ বলছি বলছি মানে ভীষণ আলাদা, তো সেটা কজনকে বিশ্বাস করছে, হাটকে হাটকে হ্যাঁ হাটকে বলছি সেটা আমি জানি না। কিন্তু ছবিকে নিয়ে ছবির খবর পৌঁছে দিতে হবে। ছবি ধরো ছবির আশায় ছবি নিয়ে একটা বাস তৈরি করতে হবে, আর সেই বাসটা ছবির অভিনেতা ছবি নিয়েই খালি বলতে থাকবে তাই দিয়ে হবে, সেটাতে আমার একটু সন্দেহ আছে এই ব্যাপারটাতে। কিন্তু এটা সিস্টেম, ফলে আমিও এই সিস্টেমের পার্ট হই। আর সন্দেহটা আমি জানাতে থাকি, এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে, আমার মনে হচ্ছে এটা দিয়ে কিন্তু খুব একটা কিছু হবে কি, এই সন্দেহটা আমি তাদের কাছেও ব্যক্ত করি। তারা শুনে বলে কিন্তু বলে এবারটা করে নি, তো আমিও এবারটা করে নিই। প্রমোশন নিয়ে তুমি এখন কি ডিরেক্টর হিসেবে তো এগুলো এখন খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট আমরা হয়ে খুব গেছে। আমি ঋতিকের সাথে প্রত্যেক দিন আমরা এই নিয়ে অনেক আলোচনা করি যে কি এক্স্যাক্টলি এখন লোকেরা মানে কি জানালে তারা ছবিটা দেখতে আসবে, আমরা কেউ জানি না। এবং আমরা একটা জিনিসে একমত যে ট্রেলারটা ইম্পর্টেন্ট। ট্রেলারটায় মানুষ মেক অর ব্রেক যে এই ছবিটা দেখবো কি দেখবো না। ট্রেলার ওয়ার্ক ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্টলি ট্রেলারটা ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মতো ছবিদের ওয়ার্ড অফ মাউথ। ট্রেলার আর তারপরে ওই ফার্স্ট শুক্র শনি রবিতে যে 10টা লোক দেখে, সেই 10টা লোক আরো 100টা লোককে বলবে, 100টা লোক দেখলে 1000টা লোককে বলবে। তো সেইটা খুব ইম্পর্টেন্ট। মানে এখনো তোমরা এটাতে বিশ্বাস রাখো যে ভালো ছবি হচ্ছে কি টু সাকসেস? কারণ এখন তো মানে অ্যাকচুয়ালি তুমি যদি দেখো পোস্ট প্যান্ডেমিক আমরা এরকম অনেক সিনেমা দেখেছি যেগুলোতে তোমার বিশ্বাস টলে যাবে, যেগুলো ফেল করছে, যে ভালো ছবি কি সত্যি কি না, এখন দেখো ভালো ছবি কথাটা তো অনেক লম্বা, হ্যাঁ অনেক বড়, মানে অনেক ছবি ভালো ছবি হয়, কিন্তু মানে যে ছবিটা আসলে কমার্শিয়াল ছবি বলতেও তো আসলে আমরা এই কথাটা বলি যেই মুহূর্তে আমাদের একটা বিশেষ ধরনের ছবির কথা আমাদের মাথায় আসে। তার বাইরেও অনেকগুলো মানুষ একসঙ্গে গোটা ফ্যামিলি যে ছবি দেখতে আনন্দ পাবে, একটু অডিয়েন্স ফ্রেন্ড, একটা অডিয়েন্স ফ্রেন্ডলি ছবি, তার 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 কিন্তু মানে ফাইনালি ছবিটাই কথা বলবে। এই যে ওয়ার্ড অফ মাউথ ব্যাপারটা কিন্তু ছবির সাথে জড়িয়ে থাকা, ছবির ইতিহাসের সাথে জড়িয়ে থাকা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বহু ছবি পৃথিবীতে এইভাবেই ছড়িয়েছে। আজও যে ছবিগুলো ফাইনালি প্রচণ্ড করে তাতে ওয়ার্ড অফ মাউথের হিউজ ভূমিকা থাকে, প্রমোশনের যাই ভূমিকা থাকুক না কেন। তো ফলে ওয়ার্ড অফ মাউথকে ফেলে দিয়ে তুমি ছবিকে হিট করাতে পারবে না। একটা ইনিশিয়াল প্রমোশন তো ইনিশিয়াল ঘটনাটা ঘটায়, তার পরের ঘটনাটা কিন্তু ওয়ার্ড অফ মাউথই ঘটায়, মানে মানুষের ভালো লাগবে, সে আরও তার চেনা পরিচিত সবাইকে বলতে থাকবে। সেইটাই আমার তো তাই মনে হয়, এখন ভালো ছবি, শুদ্ধ সিনেমা সব এইভাবে ওয়ার্ক করে না, কিন্তু যেটা অডিয়েন্স ফ্রেন্ডলি ছবি সেটা এইভাবেই ওয়ার্ক করা উচিত, এটা তো মনে হয়।
প্রতিমদা, তুমি ইন্টারভিউ শুরুতেও বলছিলে, তুমি অন্যান্য বিভিন্ন সাক্ষাৎকারেও বলেছো যে ক্লিনেস্ট ফিল্ম যত কাণ্ড কলকাতাতেই এবছর দুর্গাপুজোর ক্ষেত্রে, এবং আমার মনে হচ্ছে চালচিত্র বেলাও সন্তান ঋত্বিকদা আছে এবং তার সঙ্গে সঙ্গে খাদানের একটা বিশাল বড় আমরা দ্বন্দ্ব দেখতে পেয়েছিলাম। এবং সেই বছর চালচিত্র ক্লিনেস্ট ফিল্ম ছিল যে এই সমস্ত প্রতিযোগিতায় নামেনি। এবং সেটা কি তোমার মনে হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন শিল্পীদের ক্ষেত্রে, সেটা রাজনৈতিক যোগসূত্রের জন্য হোক বা হোয়াট এভার, ইমেজটা এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেটা মানে আমরা পরিষ্কার সোশ্যাল মিডিয়া খুললে বুঝতে পারি অনেক বাঙালি শিল্পীর কিন্তু ইমেজটা খুব একটা ভালো জায়গায় নেই এই মুহূর্তে, এবং সেটা কি প্রবলেম করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বক্স অফিসে? এটা একটু কনসার্নিং তো বটেই, মানে জিনিসটা খুব একটা প্লেজেন্ট নয়। মানে আমি একটা কাউকে একটা বলছিলাম যে বাংলা ছবির প্রতি একটা বিটারনেস এসে গেছে, সেটা তো অনেক কটা ফ্যাক্টরের জন্য না, তুই যেগুলো বললি সেগুলো একটা। আর বহু বছর ধরে কোয়ালিটি অফ ফিল্মস কিন্তু ট্রেলার একরকম বলছে, গিয়ে হলে গিয়ে দেখছে সেরকম ছবি নয়। হ্যাঁ, তো সেটা একটা মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে একই রেস্টুরেন্টে তুই গিয়ে গিয়ে একসময় খুব ভালো খাবার পেতিস, এখন রোজ খারাপ খাবার খাওয়াচ্ছে, তো একটা পয়েন্টে তো যাওয়া বন্ধ করবি। তো সেই জিনিসটা একটা আছে, একটা অ্যাপাথি এসছে বাংলা সিনেমার প্রতি। এই বছরটা তাও বোধহয় অন্য বছরের থেকে বেটার। হোপফুলি একটা মানে চাঙ্কে চাঙ্কে ভালো ছবি এলে আমার মনে হয় সেটা ভালো। মানে ভালো ছবি কিরম ছবি চাই, মনে হচ্ছে আর্টিস্টিক্যালি ভালো অ্যান্ড অডিয়েন্স ফ্রেন্ডলি। হ্যাঁ, মানে শুধু মানিকবাবুর মেঘ দিয়ে কিন্তু হবে না। হ্যাঁ, শুধু মানিকবাবুর মেঘ আর শুধু খাদান, এই দুটো দিয়ে কিন্তু হবে না। মাঝখানের জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেটা অডিয়েন্সকেও মাথায় রেখেছে, আবার একটা কোথাও একটা রুচিশীল একটা ছবি বানিয়েছে। কর্পোরেট বুকিং নিয়ে তোমরা কথা বলেছো আমি দেখলাম। আমার একটা সিম্পল প্রশ্ন, ধরে নাও কর্পোরেট বুকিং এর সঙ্গে যারা যুক্ত তারা প্রভাবশালী ব্যক্তিত্ব এবং তাদের সঙ্গে তোমাদের কোলাবোরেট করতে হয় ভবিষ্যতে, তো তোমাদের কখনো মনে হয় যে দরকার নেই, বাকিরাও কেউ কথা বলছে না আমরাও কথা বলবো না? আমি দেখলাম তোমরা খুব ওপেনলি কথা বলেছো এই নিয়ে এবং ডিরেক্ট কথা বলেছো, যেটা তোমরা পছন্দ করছো না জিনিসটাকে। হ্যাঁ, আমার মানে ধরে নাও তুমি একটা বড় বাজেটের ছবি পেলে, ধরো না কথার কথা কোনো সুপারস্টারের সঙ্গে পেলে, তো তোমার একটা ফেস্টিভ্যালে তুমি ছবি মুক্তি পাবে, 10 কোটি 15 কোটি কালেকশন করবে, তোমার তো মানে হয়েই গেল। তাহলে আর তোমার এই যে বাজেট নিয়ে ক্যালকুলেশন করে স্ক্রিন প্লে এটা তোমার সেটা হয়তো এক্স্যাক্টলি সেটা আমি খুঁজছি না, সেটাও তো হতে পারে। মানে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা বিশাল ছবি করে ধর ধ্রুবদা, সে তো রঘু ডাকাত বানিয়েছে, সে এসছিল খুব সুন্দর, এই তোর নাম বল, সোনাদা নিয়ে গল্প আমরা খুব এনজয় করেছি। এই ছবিটা 15 কোটির ছবি করে কি ওনার খুব একটা জিনিস মানে ভালো হলো? আমি জানি না, আই এম ডিসকাসিং ইট উইথ ইউ। মানে বড় ছবি করা মানেই কি একটা মানে বিশাল জীবনে। আমি 40 কোটি টাকার একটা নেটফ্লিক্সের শো করেছি, তারপরে আমি এসে আবার 1-1.5 কোটি টাকার বাংলা ছবি করছি। আমি আমার টার্মসে ছবি বানাতে চাই, সেইটা যতদিন আমি করতে পারছি আই এম হ্যাপি। এবার শুধু মেন স্ট্রিম ছবি আমি আমার টার্মসে করতে পারি, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, যে আমি এইটা আমার মেন স্ট্রিম, আমি এইরকম আমার অ্যাকশন, আমি আমার ইয়েতে গল্পটা বলতে চাই, আমি করব। কিন্তু জাস্ট বিকজ আমাকে একটা মানে আমার নাম যাবে ডিরেক্টেড বাই, আর এইরকম একটা বড় ক্যানভাস বড়, আমি 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 সেটা নট নেসেসারিলি যে আমি অ্যাগ্রি করবো আর কি। অন মাই ওন টার্মস, অঞ্জন দত্তের যারা সহকারী পরিচালক ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারা সবাই টার্মসের কথা বলছে। সৃজিত কিন্তু সত্যি অন হিজ ওন টার্মস বড় ছবিগুলো করেছে। এবার তুমি জুলফিকার দেখে বলতেই পারো যে এটা তো একদমই সৃজিত মুভির ছবি লাগছে না, সেটা অন্য জিনিস, ও কিন্তু খুব কনভিকশন নিয়ে বানিয়েছে। এবার যদি ধ্রুবদা বলে যে আমি ওই কনভিকশন নিয়েই রঘু ডাকাত করেছি, সেটা দেখে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে যে এটা মানে মানে ওনার এস্থেটিক্স আমি তার আগে যা দেখেছি তার সাথে মিল পাচ্ছি না। অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু সৃজিতের সব ছবি এস্থেটিকটা কোথাও মনে হচ্ছে এটা সৃজিতই বানিয়েছে, এইটাই ডিফারেন্স আমার মনে হয়। কখনো ভালো লেগেছে, কখনো ভালো লেগেছে, কিন্তু ওরই বানানো, এইটা খুব ইম্পর্টেন্ট, ওর ছাপটা আমি দেখতে পাচ্ছি, সেইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। খুব সম্প্রতি একটা আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, খুব সাম্প্রতিকভাবে একটা বৈঠক হয়েছে যেখানে নির্দিষ্ট করা হয়েছে যে 2026 সালে কোন ফেস্টিভ্যালে কটা ছবি আসবে না আসবে, এই বিষয়পত্রগুলো নিয়ে একটা ডিসকাশন হয়েছে। তোমরা এটাকে কতটা হেলদি মনে করছো ফিল্ম ইন্ডাস্ট্রি বিজনেসের জন্য? কি হয়েছে আরেকবার জাস্ট আমাকে একটু ব্রিফ করে দিও। বৈঠক হয়েছে যেখানে আলোচনা হয়েছে এটা ইম্পার তরফ থেকে যে
ধরে নাও সরস্বতী পুজোর সময় 3টে ছবি আসবে, কোন আচ্ছা। ফেস্টিভ্যালে 3টের বেশি ছবি আসতে পারবে না, আচ্ছা, 4টে 5টা আসবে না, এবং ক্রিসমাসেও 3টে ছবি আসবে, পুজোয় কটা, দুর্গা পুজো? 3টে, সেটাই 3টে। আপাতত শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা। এবং ধরে নাও কোনো একটা পার্টিকুলার উইন্ডোজ সুরিন্দর ফিল্ম ছিল, সেক্ষেত্রে উইন্ডোজ আরেকটা নেবে, আরেকটা এসপিএফ নেবে, এরকম ভাবে আর কি। তো এটা কি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, মানে আমি অ্যানাউন্স করে দিই যদি নেক্সট পুজোয় আমার ছবি আসবে, সেরকম তো বোধহয় কোন 3টে কে ডিসাইড করবে? এইটা পার্টিকুলার যে কমিটি ঠিক করা হয়েছে, সেটা কি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরাই কমিটিতে আছে? প্রডিউসার আচ্ছা। পার্টিসিপেট, তুমি এটার ব্যাপারে জানোই না কিছু? আমি একটা শুনছিলাম আজ কালকের নিউজ বোধ হয়। কালকে হয়েছে। হ্যাঁ, আমরা আমরা একটা খুবই আমাদের ছবির শুনছিলাম। প্রমোশন নিয়ে কিন্তু আমরা ওই হ্যাঁ। খবরটাই পেয়েছি, ডিটেলটা বুঝতে পারি, ডিটেলটা বুঝতে পারি। জানছি, এত ডিটেলে সত্যি জানতাম না। হ্যাঁ, যে মানে এই প্রডিউসাররা নিজেদের মধ্যে ঠিক করে নেবে যে না তোর ছবিটা দুদিন বাদে আন, আমি আমারটা আসুক, এটা এটা আমি সত্যি জানতাম না। হুম। তো সেটা এখন মানে মানে জানি না, খুব অদ্ভুত একটা সিস্টেম, মানে শুনে খুব ফুল প্রুফ লাগছে না হুম হুম যে কোন 3টেটা কে ডিসাইড করছে। সে তো ধর এখন ধর আমি হাসানদার কথা বলছি, হাসানদা ধর এই এই পুজোয় একটা সাকসেস পেলো, এবার হাসানদা চাইবে তার নেক্সট পুজোতে একটা ছবি আসুক। এবার সেই মিটিং এ যদি অন্য প্রডিউসাররা বলে না তোমার আগের পুজোয় এসছে, এই পুজোয় আমায় ছেড়ে দাও, এইরকম ভাবে যদি মানে জিনিসটা ভাগ করে দেওয়া হয়, সেটা কি খুব, আমি জানি না, মানে কোনো অন্য কোথাও এরকম আমি শুনিনি। মানে এই বম্বেতে এত ছবি এত বছর ধরে দিওয়ালিতে হচ্ছে, প্রডিউসাররা, দুটো প্রডিউসার একে অপর, বানসালি শাহরুখ খানকে ফোন করে বললো ভাই তোমার ফিল্ম থোড়া পিছে করলো আগে। হ্যাঁ, তো সেটা একটা অন্য জিনিস, কিন্তু একটা এরম ভাবে 20 জন একটা ঘরে বসে ঠিক করবে ভাই তোমার ছবি পুজোয় আসবে, তোমারটা ক্রিসমাসে দিয়ে দাও, এটা জানি না, এটা শুনে একটু অদ্ভুত লাগছে। হ্যাঁ, এটা হোক, ঘটনাটা ঘটুক, হ্যাঁ, মানে কিভাবে জিনিসটা ওয়ার্ক করছে তখন বোঝা যাবে। তার মানে এই ক্রিসমাসটা ঠিক হয়ে গেছে কোন 3টে? এই ক্রিসমাসটা ঠিক হয়ে গেছে, ওইটাই খবরটা অ্যাকচুয়ালি, যে এই ক্রিসমাসটা ঠিক হয়ে গেছে, এই ক্রিসমাসে 3টে ছবি আসবে, প্রজাপতি 2 আসছে, আর এসবিএফ এর একটা ছবি আসবে, হয় সৃজিত মুখার্জির ছবি আসবে, আর নাহলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাকাবু ফ্র্যাঞ্চাইজির ছবি আসবে। এটা আপাতত ঠিক সব আছে। স্টেক হোল্ডাররা এই মিটিংটায় ছিল। হ্যাঁ, মোটামুটি অনেক বড় বড় প্রডিউসাররা ছিলেন অ্যাকচুয়ালি মিটিংটা। হুম। আচ্ছা, পরের লাস্ট প্রশ্ন আজকের, তোমাদেরকে এই প্রশ্নটা করতেই হবে, তার কারণ তোমরা এটার জন্য ভুক্তভোগী। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় প্রত্যেকেই 8 ঘন্টার যে একটা কন্ট্রোভার্সি হলো দীপিকা পাদুকোন এবং সন্দীপ রেড্ডি বাংলার মধ্যে, সেটাকে কেন্দ্র করে তোমাদের মতামত কি এক? এবং আমার দুটো পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে যে ক্রিয়েটিভ মানুষজনদের যদি তারা সময় নিয়ে ভাবে যে এইটুকু কাজ করবো তারপরে আর করবো না, এভাবে হতে পারে না। আর দুই হচ্ছে এই যে 12, 14 ঘন্টা 15 ঘন্টা তোমাদেরকে অভিনয় করতে হয়, তোমাদেরকে ডিরেকশন দিতে হয়, এটা প্রচন্ড হেক্টিক। এটার জন্য ডেফিনেটলি এন্ড প্রোডাক্টে কোথাও একটা ঘাটতি থেকে যায়, এটা কিছু করবার নেই। 8 ঘন্টা হলে একদম নিজের বেস্টটা দাও এবং বাড়ি চলে আসো, রেস্ট করো, পরের দিন আবার বেস্টটা দাও, তাতে আফটার ছবিটা ভালো দেখাবে। তোমাদের কোনটা? দেখো, আমরা এমনিতে আমরা যেভাবে কাজ করি, যে বাজেটে কাজ করি, যে যত ঘন্টা কাজ করি, তাই তুমি যে দুজনের নাম বললে, তাদের তাদের পক্ষে ব্যাপারটা কনসিভ করাই সম্ভব নয়। তারপর আমাদের সিনেমাটা, তারপরে যেটা আমরা করে ফাইনালি যেটা আউটপুট যেটা থাকে, সেটা দেখে ওদের বিশ্বাসও হবে না, ওরা শিওর ধরে নেবে আমরা মিথ্যে কথা বলছি। মানে ওদের পরিস্থিতি আর আমাদের পরিস্থিতি আলাদা। মানে কি কারণে মানে দীপিকা পাডুকোনের সঙ্গে ওর গন্ডগোল হলো, দীপিকা বলেছিল যে 8 ঘন্টার বেশি shoot করবে। হ্যাঁ হ্যাঁ, 8 ঘন্টা বেশি শ্যুট করবো না, সেইটার বাস্তবতাটা আমাদের সাথে এক নয়। এখানে বসে কমেন্ট করার আসলে কোনো মানে নেই। কিন্তু একজন অভিনেতা বা অভিনেত্রী বা কেউ যদি মনে করে এত ঘন্টা কাজ করবো, খুব যে অযৌক্তিক ওর দিক থেকে নয়। আবার তুমি যদি সন্দীপ রেড্ডির কথা শোনো, তাহলে তার কথারও যে নিজস্ব যুক্তিগুলো আছে, সেই সবটা বুঝেই কিন্তু আমাদের এখানে এতটা কাজ হয়। সেই সবটা বুঝেই কিন্তু আমাদের এখানে কেউ বলে না যে 8 ঘন্টার বেশি কাজ করবো না। হ্যাঁ, মানে অন্তত ছবির সময়। এবারে যদি আমাদের ব্যাপারটা খুব লাভদায়ক হতো, আমাদের বাজেটটাও একটু বেশি হতো, সবাই মানে কেউ ইচ্ছে করে করে না, সবাই জানে যে কোন বাস্তবতা থেকে আমরা এটা করি, এটাই আমরা আসলে করতে চাই। কিছুতেই আমরা 18 ঘন্টার কমে শুটিং করতে চাই না, এটা কিন্তু নয়। আমরা সবাই মোটামুটি চাই যে 12 ঘন্টা ম্যাক্সিমাম শ্যুট করবো। এখানে যে আমরা সে ঠেলে পড়েছি, এটা শুধু ডিরেক্টরের ইচ্ছায় নয়, বা আমার পরে আর তারপরে ডেট নেই বলে নয়, পরিস্থিতিটাই এই, সিস্টেমটাই সেরকম হয়। সিস্টেমটাই এইটা। তো এখানে আমার মনে হয় না যেখানে আমার চাওয়া না চাওয়াটা খুব একটা কিছু ম্যাটার করছে বলে, মানে এটা অনেকগুলো বিষয়ের ফলে এটা আজকে এসে দাঁড়িয়েছে। আজকে যদি আমরা দারুণ লাভদায়ক ইন্ডাস্ট্রি হয়ে যাই, দারুণ ছবি চলে, তাহলে এটা থাকবে না, এটা বদলে যাবে। মানে এটা খুব সিম্পল, মানে আমার ফার্স্ট ছবি 5 অধ্যায় 26 দিন শুট করেছিলাম, আমি সেটা নেমে এসেছি 13 দিন, এটা রান্নাবাড়ি 13 দিন। তো এটা হচ্ছে 2012 থেকে 2025-এ, হ্যাঁ আমরা হাফ হয়ে গেছি। হ্যাঁ, তো এইবার এর একটা উল্টো দিকটাও বলি। আর আমার প্রথম ছবিটা ডাবল ভার্সন ছবি ছিল, 80 দিন শুটিং হয়েছিল, ডাবল ভার্সন ছবি ছিল।
80 দিন শুটিং হয়েছিল। হ্যাঁ, এবার তাও তো 40। হ্যাঁ, তাও 40, তাও তো তাও 40। তাও 40। না, এটার একটা উল্টো উল্টো দিকটা আমি বলি, যেরকম ধর 120 মিনিট আমরা 12-13 দিনে করছি, 2 ঘন্টার ছবি মোটামুটি হয়, তো তার মানে রোজ আমরা 10 মিনিট করে তুলছি। এটা যখন আমি হিন্দির কাজটা করেছিলাম তখন আমি বলেছিলাম মিনিমাম 5 মিনিট করতে হবে, প্রথমেই হাফ হয়ে গেল, ঠিক আছে। এবার 5 ধর বেশি বেশি হচ্ছে, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি জগৎ, এই 5 যদি 8 হয় বা 7 হয়, মানে আমাকে যদি 12-13 জায়গায় 18 দিন দেওয়া হয়, তাহলে আমি দিনে একটা করে কম সিন করি। হুম হুম কিন্তু আমি যখন ওই সিনটা করছি, আমাকে যদি অ্যাক্টর এসে বলে ভাই 8 ঘন্টা হয়ে গেছে, এইটা কিন্তু অসম্ভব। হুম মানে এটা কিন্তু শুধু কলকাতার ইন্ডাস্ট্রি না, ডেভিড ফিঞ্চার কিন্তু 56টা করে টেক নেয়। হুম তা ডেভিড ফিঞ্চারকে যদি বলে, হ্যাঁ, যে অ্যান্ড্রু গারফিল্ড, যে ভাই এই 8 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ, এটাও ভুল, এটাও ভুল, হ্যাঁ, দুটোই সেটাই ভুল। সেটাই। থ্যাংক ইউ। রান্নাবাটি নিয়ে তোমাদের দর্শকদেরকে বলে দাও ছবি দেখবার কথা। 7 তারিখ আসছে, 7th নভেম্বর আমাদের ছবি রান্নাবাটি। এবং আমাদের তো যেহেতু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তো আমাদের মনে হয় যে একটা খুব সুস্বাদু একটা রান্না রান্না হয়েছে। তো খুব তাড়াতাড়ি, একদম গরম গরম স্বাদ নিন এই ছবির। দেরি করবেন না, তাড়াতাড়ি নিয়ে নিন স্বাদ। আর ভালো লাগলে সবাইকে বলুন যে রান্নাবাটির স্বাদটা আপনার কেমন লেগেছে। হ্যাঁ, প্লিজ আসুন। খুব পুরো মানে কি বলবো, এটা মানে চালচিত্র লাস্ট ছবি ছিল বলে এটা বলে দেওয়া ভালো, এটা সবার জন্য। আমরা UA-13 হ্যাঁ, সার্টিফিকেশন পেয়েছি। এটা একটা বাচ্চাদের ছবি বলবো না, কিন্তু এটা একটা বাবা আর মেয়ের গল্প, এবং প্রত্যেকে অনবদ্য পারফরমেন্স করেছে, ঋত্বিক, সোহিনী এবং ইদা যে মেয়ের রোলটা করেছে। এবং মাছের ঝোলের সাথে স্বাদ, যদি এটা সিকুয়েল নয়, যদি স্বাদ ভালো লেগে থাকে, আমার মনে হচ্ছে রান্নাবাটির স্বাদ খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।